ভারতের যে আপনি জানেন জাতীয় নির্বাচন হতে যাচ্ছে আর দুদিনের মাঝে। তো এই ভারতের জাতীয় নির্বাচনটা নিয়ে অনেক ধরনের মানে আ আপনি জানেন যে প্রশ্ন উঠেছে যে কোন প্রক্রিয়াতে এরকম একটা নির্বাচন করতে যাচ্ছে নরেন্দ্র মোদী। যেখানে আপনি জানেন যে সমস্ত মেইন স্ট্রিম মিডিয়া গুলো কিন্তু এখন মোদির নিয়ন্ত্রণে। এগুলোকে এখন বলা হচ্ছে যে মোদি মিডিয়া বা গদি মিডিয়া এরকম বলা হচ্ছে। এবং যে হুম, কয়েকটা ইনফ্লুয়েন্সার বা ইউটিউবার হাতে গোনা কয়েকজন রয়েছে, তারা কথাবার্তা বলছে কিন্তু তাদের উপরেও নাকি একটা নিয়ন্ত্রণ আসতে যাচ্ছে। তো এই যে ভারতের যে একটা গণতন্ত্রের সংকট আমরা দেখতে পাচ্ছি এবং ভারতেও যে একটা ফ্যাসিস্ট শাসন জেঁকে বসছে। বিশেষ করে এখন যদি নরেন্দ্র মোদী এই নির্বাচনে যেটা আমরা বুঝতে পারছি যে তিনি আবার ক্ষমতায় আসবেন এবং তিনি ক্ষমতায় আসার পরে যেটা হবে যে এখন ভারতে চূড়ান্ত মাত্রায় একটা ফ্যাসিজম কিন্তু কায়েম হতে যাচ্ছে এবং একটা হিন্দুত্ববাদী রাষ্ট্র হিসেবে ভারত প্রতিষ্ঠা পেতে যাচ্ছে খুব শিগগিরই। তো সে পথেই কিন্তু ভারত হাঁটছে এবং সেটা বাংলাদেশের জন্য কোনো মতেই কিন্তু ভালো কিছু বয়ে আনবে না। আর পাশাপাশি কংগ্রেসের যে ম্যানিফেস্টো আমরা দেখলাম, সেখানেও কিন্তু দেখা যাচ্ছে যে তারা বাংলাদেশের প্রসঙ্গে কিন্তু কোনো কথা নেই। যে তারা যদি নির্বাচনে জয়ী হয়, তারা যে বাংলাদেশের গণতন্ত্র, মানবাধিকার ফিরিয়ে আনার ক্ষেত্রে কোনো ভূমিকা রাখবে, ওই ধরনের কিন্তু কোনো কথা বলেনি। বরঞ্চ তারা বলেছে যে বর্তমানে যেভাবে চলছে দেশটা, বাংলাদেশ, এইটাকে আরো এনগেজমেন্ট তারা আরো বাড়াবে। মানে এইভাবেই চলবে। অর্থাৎ তারা ওই মোদির যে স্ট্র্যাটেজি আছে বাংলাদেশ ইস্যুতে, ওইটাই তারা ফলো করবে। এবং এটা তো আমরা কংগ্রেস ক্ষমতায় থাকা অবস্থায় তো আমরা দেখেছিলাম। আপনার তো মনে আছে যে সে সময়ে প্রণব মুখার্জি তার বইতে তো স্পষ্ট করে লিখেছেন যে তাদের বাংলাদেশ নীতিটা কি ছিল। ওই নীতিটাই তো কন্টিনিউশন আমরা দেখতে পাচ্ছি মোদি ক্ষমতায় আসার পরেও। অর্থাৎ আপনি যাহাই কংগ্রেস তাহাই কিন্তু বিজেপি, অন্তত বাংলাদেশের ইস্যুতে এটা বলা যেতেই পারে। তো এই যে ভারতে যে গণতন্ত্রের সংকট এবং বাংলাদেশকে তারা যেই চোখে দেখছে, তো এটার থেকে আসলে পরিত্রাণের কোনো উপায় কিন্তু আমরা দেখছি না। তাদের এই নীতি কিন্তু পরিবর্তন হচ্ছে এটা বলা যাচ্ছে না। তো এখন আগামীতে এই যে নরেন্দ্র মোদী যদি আবার ক্ষমতায় আসে, এটা আমাদের বাংলাদেশের জন্য কি প্রভাব ফেলতে পারে? বা এই ভারতের জাতীয় নির্বাচন আমাদের বাংলাদেশে আসলে আদৌ কোনো প্রভাব ফেলবে কিনা? সবকিছু মিলে মানে এই ভারতের নির্বাচন এবং বাংলাদেশ পরিস্থিতি নিয়ে আপনার একটু বিশ্লেষণ আমি জানতে চাই। এটাই খুবই রিলিভেন্ট একটা আপনার প্রসঙ্গ অবতারণা করেছেন। আমি বাংলাদেশ প্রসঙ্গে যাওয়ার আগে ভারতের একজন বিখ্যাত অর্থনীতিবিদ এবং ফিলোসফার বর্তমানে পারাকালা প্রভাকর প্রফেসর, লন্ডন স্কুল অফ ইকোনমিক্স এবং জওহরলাল নেহরু ইউনিভার্সিটির উনি প্রফেসর, এবং তার ওয়াইফ এখন বিজেপি গভর্নমেন্টের কিন্তু অর্থমন্ত্রী নির্মলা সীতারামাইয়া। আহ, এই ভদ্রলোক আজ থেকে কয়েকদিন আগে বলেছেন যে দেখেন, মানে তার ওয়াইফ কিন্তু অর্থমন্ত্রী ভারতের, কিন্তু ওই যে আমাদের যেমন দীপুমনির হাজবেন্ড ওই যে কি নাম তৌফিক নেওয়াজ, সে যেন বউ মন্ত্রী হয়েছে, সেই জন্য বউয়ের যে সে আপনার টাকা পাচার করার জড়িত ছিল ওই যে ইয়ের সাথে। আপনি নিশ্চয়ই জানেন, সে তো কথিত আছে যে সেও সারজাতে ছেলে ছিল ওই যে পুতুলের হাজবেন্ডের সাথে। জি, হ্যাঁ, মানে কিন্তু দেখেন বিজেপির মতো এরকম একটা পাওয়ারফুল মানে ডিকটেটর গভর্নমেন্টের আমলে যার বউ অর্থমন্ত্রী, তার আগে ডিফেন্স মিনিস্টার ছিল নির্মলা সীতারামাইয়া, কিন্তু তার হাজব্যান্ড মানে কি বলতেছেন গত 3 দিন আগে সম্ভবত আমি পড়লাম, সে বলছে মোদি অর্থনৈতিকভাবে ভারতকে 25 বছর পিছিয়ে দিছে, নাম্বার 1। নাম্বার 2, ভারতের যে আপনার মানে বর্তমান যে সেকুলারিজম, গণতন্ত্র এবং এইটাতে আমাদেরকে পিছাই দিছে 47-এর আগে। ডক্টর পারকালা প্রভাকর একদম পরিষ্কার করে বলছে। তৃতীয় যেটা বললো সেটা হচ্ছে সাইন্টিফিক এবং কোয়ালিটির দিক থেকে সে আমাদেরকে 1857 সালের আগে নিয়ে গেছে। আই রিপিট, ডক্টর পারাকালা প্রভাকর, one of the finest economist of India, who is the husband of sitting finance minister of BJP government, told to Karan Thapar that Modi government took 25 years back in economy. In terms of secularism and democracy, that took before 1947. And in scientific and educational terms, Modi took India to 1800, before 1857. This was stated, narrated by Dr. Parakala Prabhakar, one of the finest economists in India, just 3 days back. অর্থাৎ আমি বলতে চাচ্ছি, সে এবং পরিষ্কার করে বলছে যদি ভারতে আবার মোদি গভর্নমেন্ট আসে,
এবং আসার সম্ভাবনাই বেশি, তাহলে ভারত কি হবে, ডিক্টেটর তো হয়ে গেছে, কি হবে সেটা আমি ধারণা করতে পারতেছি না, আমি ইমাজিন করতে পারতেছি না। অর্থাৎ সেই ওবামার কথা যে ইন্ডিয়া মাইট বি পুলিং অ্যাপার্ট। এখন আপনি আসেন ভারতের নির্বাচনে, যে আপনি কংগ্রেসের একটা খুব গুরুত্বপূর্ণ কথা আপনি উল্লেখ করলেন যে বাংলাদেশ প্রসঙ্গ, এটা সপ্তদশ মানে 17তম নির্বাচন শেষ, 8ম নির্বাচন হবে। আপনি জানেন 19শে এপ্রিল থেকে 1লা জুন ভারতের নির্বাচন হচ্ছে, 6-7টা স্টেট গভর্নমেন্টের নির্বাচন হচ্ছে। আমাদের দর্শক শ্রোতারা নিশ্চয়ই জানেন 543 সদস্য বিশিষ্ট ভারতের এই যে লোকসভা, যেটা মানে মানে যেটাকে আমরা লোয়ার হাউস বলি, এখান থেকে আবার একটা ওদের বাইক্যামেরাল ওদের পার্লামেন্ট, একটা রাজ্যসভা আছে, এটার ইয়ে করে আপনার পার্সেন্টেজ অনুযায়ী ওখানেও ওগুলো ইলেক্টেড হয় না, এটা সিলেক্টেড, এটার উপর নির্ভর করে পার্সেন্টেজ অনুযায়ী প্রত্যেক রাজনৈতিক দলের ওখানেও থাকে। এখানে একটা এনডিএ অ্যালায়েন্স, একটা ইন্ডিয়া অ্যালায়েন্স। এনডিএ হচ্ছে লেড বাই বিজেপি, ইন্ডিয়া হচ্ছে লেড বাই কংগ্রেস। কিন্তু ওরা একটা আপনার রেটরিক চালু করছে বিজেপি, যে আমরা 370 পাবো না 400 সিট পাবো, এটাই এখন হিসাব। মানে কংগ্রেস বা অন্য কেউ আমার প্রতিদ্বন্দ্বী না। এবং বাংলাদেশের মতো আপনি জানেন যে কেজরিওয়াল, তারপরে সারান সহ অন্তত নিউমেরাস বড় পলিটিক্যাল লিডার দে আর ইন জেল। এবং এই যে আমাদের মতো এই যে সিবিআই, তারপরে ইডি, তারপরে আইটি, এইসব ডিপার্টমেন্টের মাধ্যমে হাজার হাজার বিরোধী রাজনৈতিক নেতাদেরকে হয়রানি করা, আপনার ইন্টারোগেট করা, জেলে নেওয়া, এগুলো করতেছে। অর্থাৎ ভাইস ভার্সা, বাংলাদেশে যেমন ডিক্টেটর হাসিনা আমাদের বিরোধী দলপতি কিছু রাখে নাই, একইভাবে ভারতেও সেম, মানে সে কিছু কিছু ক্ষেত্রে হাসিনাকে ফলো করতেছে মোদি। এবং মোস্ট ইম্পর্টেন্টলি এই যে পলারাইজ যে সোসাইটিটা তৈরি করছে, মানে উগ্র হিন্দুত্ববাদী যে এক্সট্রিমিজম এমন একটা লেভেলে নিয়ে গেছে যে ধরেন 25-30%, গতবার সে 37% ভোট পাইছে, কিন্তু এখনো 63% মানুষ মনে করেন বাইরে আছে। ফ্লোটিং যারা মনে করেন, আপনার যদি একটা ভোট ব্যাংক থাকে 30%, দেন ইউ ক্যান গ্র্যাব অ্যানাদার 10, 12 or 15% ইজিলি। ফলে এখনো মনে করা হচ্ছে, কিন্তু ডক্টর পরাকালা প্রভাকর বলতে চাচ্ছে যে আমি তো মনে করি না যে সে এখনো 370 দূরের কথা 270, আপনি জানেন 273 সিট পেলে হচ্ছে তাদের আপনার সংখ্যাগরিষ্ঠ, মানে আমাদের যেমন 151-300 মধ্যে, ওদের 543-এর মধ্যে 272 বা 73 পেলেই হচ্ছে তারা আপনার 73 পেলেই হচ্ছে তাদের সংখ্যাগরিষ্ঠতা। তো সেক্ষেত্রে ডক্টর পরাকালা প্রভাকরের মতে এখনো তারা সেফ না, বাট তারা এমন একটা রেটরিক চালু করছে যে ভারতে তারা 370 থেকে 400 আসন পেয়ে যাবে। যাই হোক, এটা আমাদের কনসার্ন না। আমাদের কনসার্ন যেটা, যে আপনি যে কথাটা বললেন যে কংগ্রেস পার্টি বাংলাদেশের সাথে সম্পর্ক আর অর্থনৈতিক জোরদার করবে, দিস দ্যাট করবে, এটা আপনি রাইট, আমিও তাদের ম্যানিফেস্টোটা দেখার চেষ্টা করছি। এই যে আমরা যে বারবার বলি ভারতের অল পলিটিক্যাল পার্টিস, ভারতের অল এস্টাবলিশমেন্টস, ভারতের সরকারি বেসরকারি সাধারণ মানুষকে এমন একটা ধারণা দেয়া হয়েছে যে বাংলাদেশের বন্ধু হচ্ছে আওয়ামী লীগ, হাসিনা। বাংলাদেশের শত্রু, বাংলাদেশের মানুষ ম্যাক্সিমাম হচ্ছে জঙ্গি আমরা, এবং এখানে আমরা মানে এক্সট্রিমিজম চালু করছি। আমরা হচ্ছে একদম মানে ফেলে দেওয়া উই পোকা। এই যে অমিত শাহ, এই যে বদমাইশ, তার যে নাম্বার 2 স্বরাষ্ট্রমন্ত্রী এবং বিজেপির যে প্রেসিডেন্ট, সে বলছে আমরা উই পোকা। এই শয়তানের গোমূত্র খাওয়া এবং গোবর খাওয়া শয়তান, এগুলা বলার পরেও এই তাদের পাঁচাটা স্লেভ গোলামগুলা, এই গোলামগুলা আসলে সিরিয়াসলি আমাদেরকে মানে মানুষ মনে করে না, আমাদেরকে এনিম্যাল মনে করে, আমাদেরকে পোকা মনে করে। এই যে সে বললো যে আমরা পোকা। তো এই ক্ষেত্রে শুধু আপনাকে আমি এই কথাটাই বলবো যে বাংলাদেশে এই যে ভারতের নির্বাচন আমাদের জন্য, আমি মনে করি বিজেপি গভর্নমেন্ট আবারই আসুক। কারণ কংগ্রেস আছে তো আমার কোনো লাভ নাই, বরং ভারতের লাভ। কেন লাভ? তাদের গণতন্ত্র টিকে যাবে, তাদের স্বৈরতন্ত্র আর আসলো না। তো ভারত ওই যে ওবামার পথে আমরা যাব, ভারত পুলিং অ্যাপার্ট হওয়া দরকার। আমি মনে করি আমাদের দেশপ্রেমিক বাংলাদেশের মানুষ, এই যে বাংলাদেশ যে স্বাধীন হয়েছে, এটা বাংলাদেশকে
শক্তিশালী দেশ হিসেবে দেখতে চায় না বলেই ভারত আমাদের একটা গোষ্ঠীকে, একটা রাজনৈতিক দলকে সাপোর্ট করে। ওরা বাংলাদেশের বন্ধু না, তারা আমাদের বন্ধুরূপী শত্রু। এটা আমাদেরকে আত্মস্থ করতে, এটা আমাদেরকে বুঝতে হবে। এই যে একটা এথনিক গ্রুপ, মনে করেন বাঙালি, বাংলাদেশি বা বাংলাদেশি হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান মিলে যে আমরা একটা দেশ করলাম, এটা কিন্তু ভারত সহজে কিন্তু এটা কিন্তু 71-এর আগে কিন্তু ওরা ফাইনালি ইন্দিরা গান্ধী বসছিল যে আমরা আসলে সাপোর্ট করা দরকার কিনা। কারণ বাংলাদেশ যদি একটা ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি হিসেবে যদি উন্নতি লাভ করে, তাহলে ভারতের অন্যান্য এথনিক গ্রুপ মাথাচাড়া দিয়ে উঠতে পারে। এটা কিন্তু তাদের কনসার্ন ছিল। ফলে বাংলাদেশে আপনি একটা স্বাধীন, সার্বভৌম, উন্নত ভারতকে ডিঙ্গে গিয়ে একটা ভালো দেশ হবে, এটা কিন্তু ভারত চাইবে না। এটা হচ্ছে তাদের, মনে করেন, এটা ন্যাশনাল প্ল্যান আপনি বলতে পারেন, A to Z। কি কারণে ভারতের সকল এস্টাবলিশমেন্ট, ভারতের সরকারি, বেসরকারি সকল প্রতিষ্ঠান, সকল রাজনৈতিক দল, সকল রাজ্যের মানুষ একজন মানুষকে, একজন ব্যক্তিকে বা একটা রাজনৈতিক দলকে সাপোর্ট করবে? এইটার প্রধান কারণ হচ্ছে তাদের দেশপ্রেম, সেটা হচ্ছে বাংলাদেশকে উন্নতি করতে না দেওয়া, ভারতকে ডিঙ্গিয়ে গিয়ে যাতে আমরা, এই যে মালয়েশিয়ার পাশে যেমন আপনার সিঙ্গাপুর পৃথিবীর একটা শ্রেষ্ঠ দেশে পরিণত, টাইনি সিঙ্গাপুর, তো বাংলাদেশও সেরকম উন্নতি যাতে না করতে পারে, এদের প্ল্যান হচ্ছে একটা পাপেট, একটা গোলাম, একটা স্লেভ, একটা কৃতদাসী হাসিনার মতো একটা লোককে বসায় রাখা। এবং সেই জন্যই তারা আমাদেরকে কোনোদিন সাপোর্ট করবে না। সেটা বিজেপি বলেন, সেটা এই আপনার কংগ্রেস বলেন। এই যে কংগ্রেসের যে ম্যানিফেস্টোর মধ্যে যেটা আছে, আপনি দেখেন সেখানে ভুটান, নেপালের কথা কি বলা আছে, সেখানে মায়ানমারের কথা বলা আছে, সেখানে পাকিস্তানের কথা ওই তো মানে বিজেপির যে পরিকল্পনাগুলো, যেভাবে বিজেপি এই দেশগুলোকে ট্রিট করছে, হ্যাঁ, ওই অবস্থান থেকে নড়ে চড়ে আসবে তারা। ওইটাই তারা স্পষ্ট করে ব্যক্ত করেছে যে হ্যাঁ, বিজেপির যে ফরেন পলিসি, তার হ্যাঁ, বিপরীত ফরেন পলিসি তারা ইমপ্লিমেন্ট করবে এই দেশগুলোর ক্ষেত্রে। কিন্তু হ্যাঁ, বাংলাদেশের ক্ষেত্রে তারা একদম পুরা বিজেপি যে একদম, রাস্তায় হাঁটছে, ওই রাস্তাটাতেই তারা হাঁটবে। ওটা তারা একদম, 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 একদম। এটা আপনি রাইটলি পয়েন্টেড আউট করছেন। আমিও সেটা দেখছি যে তারা বাংলাদেশের ব্যাপারে তাদের কোনো ফরেন পলিসি কোনো চেঞ্জ নেই, কারণ তারা এখানে একটা কৃতদাসী হাসিনা 5টা গোলাম চাইবে, এবং এই গোলামের মাধ্যমেই 18 কোটি মানুষকে তারা আমাদেরকে কলা দেখাবে, আর আমরা আঙ্গুল চষবো আর নাকে তেল দিয়ে ঘুমাবো। এই যতদিন পর্যন্ত নাকে তেল দিয়ে ঘুমাবো, ততদিন পর্যন্ত ভারত আমাদেরকে এই কুকর্ম করেই যাবে। এবং আমরা যদি এখান থেকে উদ্ধার পেতে চাই, আমাদের যেমন সচেতন হইতে হবে, এবং টু বি ভেরি ফ্র্যাঙ্ক, আমি ভারত যেমন আমাদেরকে চাপিয়ে রেখে গোলামের মাধ্যমে শাসন করতে চাই, আমাদের দেশপ্রেমিক হিসেবে আমাদের প্রতিটা মানুষের উচিত ভারত ফুলিং অ্যাপার্ট হওয়া আমাদের কাম্য। আমরা পারলে তাদেরকে সহযোগিতা করব। কাশ্মীর আলাদা দেশ হোক, আসাম আলাদা দেশ হোক, খালিস্তান আলাদা দেশ হোক, উই ওয়ান্ট। এবং এখানে শেষ কথা আরেকটা না বললে আমি ভুল করে ফেলবো, মিস্টার সাকিব। এই যে পরাকালা প্রভাকরের কথা বললাম, উনি কি বলছে জানেন? যে আগামীবার নির্বাচনে যদি এরা জিতে, এবং জিতার সম্ভাবনা যেটা বেশি সবাই বলছে, উনি বলতেছে, তাকে প্রশ্ন করা হলো যে তাহলে তুমি কি বলো মাইনরিটির ব্যাপারে, বিশেষ করে মুসলমানদের ব্যাপারে কি বলবে, কি করবে বলে তুমি মনে করো? বলে যে তাদেরকে প্রথমে দ্বিতীয় শ্রেণীর, এখন আনঅফিসিয়ালি করা হয়েছে, তাদেরকে দ্বিতীয় শ্রেণীর নাগরিক করা হবে, নাম্বার 1। নাম্বার 2, তারা যদি বেশি বাড়াবাড়ি করে, তাদেরকে ভারত ত্যাগ করতে বাধ্য করবে। কে বলতেছে? ডক্টর পরাকালা প্রভাকর, দি ইকোনমিস্ট প্রফেসর অফ লন্ডন স্কুল অফ ইকোনমিক্স এন্ড জওহরলাল নেহরু ইউনিভার্সিটি, উনি বলতেছে। তারপরে উনি বলতেছে, তাহলে এরা কোথায় যাবে? এরা তো পাকিস্তান যাবে না। উনি নাম বলে নাই, নামটার দেশ হচ্ছে বাংলাদেশ। এরা বাংলাদেশে আসবে। এখন আপনি ভাবেন, আপনি 20 কোটি মুসলমানদেরকে তারা এইরকম করবে বলে ভারতের একজন বিখ্যাত লোক বলতেছে। এটা যদি আরেকজন মুসলিম বলতো, তাইলে হয়তো বলতো যে এটা মুসলমানরা বলতেছে। যার ওয়াইফ ফাইন্যান্স মিনিস্টার, উনি বলতেছেন যে মুসলমানদের অবস্থা এই অবস্থা হবে। আচ্ছা, আপনি চিন্তা করতে পারেন, আমরা কি এইভাবে বসে থাকতে পারি? আমাদের দেশটাকে কমতি বেরিয়ে যাচ্ছে, আবার 20 কোটি মানুষ, এটা আমাদের জনসংখ্যার চেয়েও বেশি মুসলমান পপুলেশন ইন্ডিয়াতে। সেই রকম একটা অবস্থায় আমরা সমস্ত মুসলিম বিশ্ব, সমস্ত সাধারণ বিশ্ব, আপনি মুসলিম হিন্দু বাদ দেন, হিউম্যান,
এমনকি খ্রিস্টিয়ানদেরকে, এমনকি শিখদেরকে, এমনকি আপনার এই যে মাইনরিটিদেরকে, এই যে যেরকম মণিপুরে যেরকম করলো, যে আপনার গারো, খাসিয়া, জয়ন্তিয়া, তারপরে বিভিন্ন রকমের উপজাতিদেরকে, দলিতদেরকে যেভাবে ট্রিট করতেছে, এইগুলা নিয়ে যে মানে ভারতের বিখ্যাত ব্যক্তিরা যেগুলো বলতেছে, আমরা চুপ, বাংলাদেশের রাজনৈতিক দল সবগুলা চুপ। এই যে বিএনপি মনে করেন, আওয়ামী লীগ তো মনে করেন এটা গোলাম, কুত্তা, তাদের ঘরের কুত্তা, এটা বাদ দিলাম, বিএনপি এগুলো নিয়ে কথা বলে না। ভারতের কোনো প্রসঙ্গ নিয়ে তারেক রহমান কোনো বিবৃতি দেয় না, ওয়াই? শুধু তাই না, তারেক রহমান বলে একটা প্রতিবেশী রাষ্ট্র, অর্থাৎ ভারতের নামটাও তিনি বলেন না। না না, প্রতিবেশী রাষ্ট্র তো এখন আমাদের শত্রুতে পরিণত হয়েছে, দে আর দ্য মেইন কালপ্রিট। মানে তারেক রহমান বলে যে একটা প্রতিবেশী রাষ্ট্রের সহায়তায় আবারও ক্ষমতায় এসেছে আওয়ামী লীগ। তো এটা না বলে তো স্পষ্ট বলা উচিত ছিল যে ভারতের সহায়তায় ক্ষমতায় এসেছে। তো উনি প্রতিবেশী রাষ্ট্র কেন বলেন? মানে আমাদের এটা ডেমোক্রেসির জন্য তো পুরাই ভারত দায়ী, আমাদের ডেমোক্রেসির ধ্বংসের জন্য। আমাদেরকে ৭১-এ সাপোর্ট করছে, ইট ইজ নট ফর আস, ইট ইজ বিকজ অফ দেয়ার ইন্টারেস্ট। নাহলে তো আজকে বাংলাদেশে পারমাণবিক বোমাতে সবসময় আমি বলি, এখনো বলবো, পাকিস্তানের পারমাণবিক বোমা যে এখন আপনার আছে, সেটা তো এখন এই পূর্ব পাকিস্তানেও থাকতো, আজকে বাংলাদেশেও থাকতো। তাদের